প্রিয় দর্শক, আমি নাজির হোসেন স্বাগত জানাই আপনাদের আরও একটি নতুন ভিডিওতে। বন্ধুরা, ইতিমধ্যেই আমাদের দেশে 2024 লোকসভা নির্বাচনের দামামা বেজে গেছে। 7 দফায় নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে এবং 4ই জুন সেই নির্বাচনের ফলাফল দেশবাসীর সামনে ঘোষিত হতে চলেছে। এ তো ছিল স্বাধীন ভারতের 18তম লোকসভা নির্বাচন। কিন্তু বন্ধুরা, 15ই আগস্ট 1947 খ্রিস্টাব্দের আগে অর্থাৎ পরাধীন ভারতেও নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। আজকের এই ভিডিওতে পরাধীন ভারতের সেই নির্বাচনগুলি কীভাবে হয়েছিল, কারা তাতে অংশগ্রহণ করেছিল, সেই সমস্ত তথ্য আপনাদের সামনে বিস্তারিতভাবে তুলে ধরার চেষ্টা করছি। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে, নিরাশ হবেন না, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। বন্ধুরা, পরাধীন ভারতে প্রথম নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল 1920 খ্রিস্টাব্দে। কিন্তু 1920 খ্রিস্টাব্দের সেই নির্বাচন সম্পর্কে জানার আগে যে আইন বলে এই নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল, সেই আইন সম্পর্কে আমরা আগে জানার চেষ্টা করি। 1919 খ্রিস্টাব্দে ব্রিটিশ সরকারের তরফে মন্টেগু-চেমসফোর্ড সংস্কারের নামে একটি আইন পাশ হয়েছিল, যা 1919 খ্রিস্টাব্দের ভারত শাসন আইন নামেও পরিচিত। এই আইনে বলা হয়েছিল কেন্দ্রে দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা গঠিত হবে, উচ্চকক্ষ এবং নিম্নকক্ষ। উচ্চকক্ষ যাকে বলা হতো কাউন্সিল অফ স্টেট বা রাষ্ট্রীয় পরিষদ, এবং নিম্নকক্ষ যাকে বলা হতো সেন্ট্রাল লেজিসলেটিভ অ্যাসেম্বলি বা কেন্দ্রীয় আইনসভা। উচ্চকক্ষের সদস্য সংখ্যা হবে 60 জন, যার মধ্যে ভাইসরয় তার পছন্দ মতো 26 জন সদস্যকে মনোনীত করবেন, আর বাকি 34 জন নির্বাচনের মাধ্যমে নির্বাচিত হবেন। এই উচ্চকক্ষের সদস্যরা জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হতেন না, তারা নির্বাচিত হতেন বর্তমান স্বাধীন ভারতে রাজ্যসভার সদস্যরা যেভাবে নির্বাচিত হয় ঠিক সেইভাবেই, অর্থাৎ সিঙ্গেল ট্রান্সফারেবল ভোটিং প্রক্রিয়ার মাধ্যমে। 1919 খ্রিস্টাব্দের আইনে নিম্নকক্ষের সদস্য সংখ্যা নির্ধারিত করা হয়েছিল 140 জন। পরবর্তীকালে সেটা বাড়িয়ে 145 জন করা হয়েছিল, যার মধ্যে 40 জন ভাইসরয় কর্তৃক মনোনীত হবেন এবং বাকি 105 জন নির্বাচনের মাধ্যমে নির্বাচিত হবেন। নিম্নকক্ষের নির্বাচন প্রক্রিয়া ছিল বর্তমান স্বাধীন ভারতের লোকসভা বা বিধানসভা নির্বাচনের মতোই, জনগণের প্রত্যক্ষ ভোটে তারা নির্বাচিত হতেন। 1919 খ্রিস্টাব্দের আইনে আরও বলা হয়েছিল প্রদেশগুলিতে এক কক্ষ বিশিষ্ট আইনসভা গঠন করা হবে। সেই আইনসভার শতকরা 70% সদস্য নির্বাচিত হবেন এবং 30% সদস্য গভর্নর কর্তৃক মনোনীত হবেন। বন্ধুরা, বর্তমান স্বাধীন ভারতে 18 বছর বয়স সম্পূর্ণ হলেই নারী পুরুষ উভয়ই ভোটাধিকারের অধিকার লাভ করে, কিন্তু পরাধীন ভারতে তা ছিল না। পরাধীন ভারতে ভোটাধিকার পাওয়ার জন্য নির্দিষ্ট কিছু মাপকাঠি ছিল, যার মধ্যে উল্লেখযোগ্য ছিল যে ব্যক্তি বছরে 10,000 টাকা আয়কর দিয়েছেন, বা যে ব্যক্তি জমির খাজনা বাবদ 750 টাকা দিয়েছেন, যিনি কোনো বিশ্ববিদ্যালয়ের সিনেটের সদস্য এবং যার কাছে ব্রিটিশ সরকারের দেওয়া কোনো উপাধি রয়েছে, তারা এই ভোট প্রয়োগ করার অধিকার পেতেন। সুতরাং এটা বললে ভুল হবে না যে তৎকালীন সময়ে ভোটাধিকারের অধিকার পেয়েছিল শুধুমাত্র সমাজের ধনী এবং বিত্তবান লোকেরাই। কৃষক শ্রমিক খেটে খাওয়া মানুষের কোনো ভোটের অধিকার ছিল না। ভোট দেওয়ার জন্য নির্ধারিত বয়স ছিল 21 বছর এবং ভোটে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য বয়স হতে হতো 25 বছর। মহিলাদের কোনো ভোটাধিকার ছিল না। তৎকালীন সময়ে ভারতবর্ষের মোট 24 কোটি মানুষের মধ্যে মাত্র 17,000 মানুষ ভোট দেওয়ার অধিকার পেয়েছিলেন। ব্যালটের মাধ্যমেই ভোট হতো। উচ্চকক্ষ, নিম্নকক্ষ এবং প্রাদেশিক আইনসভার সদস্যরা 3 বছরের জন্য নির্বাচিত হতেন। মুসলিম প্রতিনিধিরা মুসলিম সম্প্রদায়ের স্বতন্ত্র ভোটেই নির্বাচিত হতেন। 1919 খ্রিস্টাব্দের এই আইন অনুযায়ী আধুনিক পরাধীন ভারতে প্রথম নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল 1920 খ্রিস্টাব্দে। নিম্নকক্ষ অর্থাৎ কেন্দ্রীয় আইনসভার 145টি আসনের মধ্যে 104টি আসনে নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। জাতীয় কংগ্রেস এই নির্বাচনের বিরোধিতা করেছিল এবং নির্বাচনে অংশগ্রহণ করেনি। এই নির্বাচনে যে দলগুলো অংশগ্রহণ করেছিল তার মধ্যে উল্লেখযোগ্য দলটি ছিল হরি সিং গৌড়ের নেতৃত্বাধীন ডেমোক্রেটিক পার্টি। এই পার্টি 104টি আসনের মধ্যে 48টি আসন জয়লাভ করেছিল। বাকি আসনগুলির মধ্যে 47টি আসনে জয়লাভ করেছিল নির্দল প্রার্থীরা। ইউরোপিয়ানরা জয়লাভ করেছিল 9টি আসনে। কেন্দ্রীয় আইনসভার 104টি আসনের মধ্যে কিছু আসন সংরক্ষিত ছিল। শিখদের জন্য 4টি আসন সংরক্ষিত ছিল, মুসলিমদের জন্য 5টি এবং ইউরোপিয়ানদের জন্য 3টি আসন সংরক্ষিত ছিল। কেন্দ্রীয় আইনসভার পাশাপাশি তৎকালীন সময়ে প্রাদেশিক আইনসভাতেও নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। মোট 637টি আসনের মধ্যে 440টি আসনে নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল, যার মধ্যে 188টি আসনে কোনো প্রতিদ্বন্দ্বী ছিলেন না, অর্থাৎ 188 জন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করেছিল। এই নির্বাচনের পর 1946 খ্রিস্টাব্দ পর্যন্ত আরও বেশ কয়েকটি নির্বাচন ভারতে অনুষ্ঠিত হয়েছিল, যার মধ্যে বিশেষ উল্লেখযোগ্য এবং গুরুত্বপূর্ণ নির্বাচনগুলি হল 1923 খ্রিস্টাব্দের নির্বাচন, 1934 খ্রিস্টাব্দের নির্বাচন, 1937 খ্রিস্টাব্দের নির্বাচন, 1945 খ্রিস্টাব্দ এবং 1946 খ্রিস্টাব্দের প্রাদেশিক নির্বাচন। 1923 খ্রিস্টাব্দের নির্বাচনের আগে নির্বাচনকে কেন্দ্র করে কংগ্রেসের মধ্যেই অন্তর্দ্বন্দ্ব শুরু হয়ে গিয়েছিল। একটি দল চেয়েছিল নির্বাচনে অংশগ্রহণ করে আইনসভায় উপস্থিত হয়ে ব্রিটিশ সরকারের বিরোধিতা করা, কিন্তু অপরপক্ষ এই সিদ্ধান্তের বিরোধিতা করায় কংগ্রেসের মধ্যেই কংগ্রেস খেলাফত স্বরাজ্য দল নামে একটি নতুন দল তৈরি হয়। দেশবন্ধু চিত্তরঞ্জন দাস এই দলের সভাপতি এবং মতিলাল নেহেরু এই দলের সম্পাদক নিযুক্ত হন। এই দলের আরও কয়েকজন উল্লেখযোগ্য সদস্য হলেন বিটল ভাই প্যাটেল, শ্রীনিবাস আয়াঙ্গার, মদন মোহন মালব্য, হাকিম আজমল খান প্রমুখ। 1919 খ্রিস্টাব্দের আইন অনুযায়ী 1923 খ্রিস্টাব্দের নভেম্বর মাসে কেন্দ্রীয় আইনসভা নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। এই নির্বাচনে মোট 105টি আসনের মধ্যে স্বরাজ্য দল 38টি, মডারেটস 2টি, নির্দল 60টি, লয়ালিস্ট পার্টি 6টি, ব্রাহ্মণ 3টি, গুরুদ্বারা শিখ 2টি, অজনজোট 20টি এবং লিবারেল পার্টি 27টি আসনে জয়লাভ করেছিল। স্বরাজ্য দলের নেতা মতিলাল নেহেরু কেন্দ্রীয় আইনসভায় বিরোধী দলনেতার পদ লাভ করেন এবং বিটল ভাই প্যাটেল কেন্দ্রীয় আইনসভার স্পিকার নির্বাচিত হন।
আইনসভার পাশাপাশি প্রাদেশিক আইনসভার নির্বাচনেও স্বরাজ্য দল বিপুল সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছিল। মাদ্রাজ ব্যতীত অন্যান্য প্রদেশগুলিতে একক সংখ্যাগরিষ্ঠতা লাভ করেছিল। মাদ্রাজে জাস্টিস পার্টি 44টি আসন জয়লাভ করে একক সংখ্যাগরিষ্ঠতা লাভ করেছিল। 1923 খ্রিস্টাব্দের নির্বাচনের পর 1926, 1930 এবং 1934 খ্রিস্টাব্দেও নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। এই নির্বাচনগুলির মধ্যে 1934 খ্রিস্টাব্দের নির্বাচন ছিল বিশেষ গুরুত্বপূর্ণ, কারণ এই নির্বাচনেই প্রথম জাতীয় কংগ্রেস অংশগ্রহণ করেছিল এবং এই নির্বাচনেই মহিলারা প্রথম ভোটদানের অধিকার পেয়েছিলেন। 1934 খ্রিস্টাব্দের নির্বাচনে মোট ভোটার সংখ্যা ছিল 14,15,892 জন, যার মধ্যে ভোট দিয়েছিলেন 6,81,098 জন। মোট ভোটারের মধ্যে মহিলা ভোটার ছিলেন 81,602 জন এবং ভোট দিয়েছিলেন 14,505 জন। 1934 খ্রিস্টাব্দের এই কেন্দ্রীয় আইনসভা নির্বাচনে জাতীয় কংগ্রেস 42টি, কংগ্রেস ন্যাশনালিস্ট পার্টি 12টি, পিপলস পার্টি 3টি, ইউরোপিয়ানরা 9টি এবং নির্দল প্রার্থী 41টি আসনে জয়লাভ করেছিলেন। 1934 খ্রিস্টাব্দের নির্বাচনের পর কেন্দ্রের উচ্চকক্ষ এবং নিম্নকক্ষ দুই কক্ষেই একটি নতুন আইন পাশ হয়, যা 1935 খ্রিস্টাব্দের ভারত শাসন আইন নামে পরিচিত। এই আইনে বলা হয়েছিল প্রদেশগুলিকে স্বায়ত্তশাসন দেওয়া হবে এবং আইনসভার সদস্যরা 3 বছরের পরিবর্তে 5 বছরের জন্য নির্বাচিত হবেন। নির্বাচন পদ্ধতির তেমন কোনো পরিবর্তন করা হয়নি। 1935 খ্রিস্টাব্দের এই ভারত শাসন আইন 1937 খ্রিস্টাব্দের 1 এপ্রিল কার্যকর হয় এবং এই আইন অনুসারে প্রদেশগুলিতে নির্বাচনের ব্যবস্থা করা হয়। মোট 11টি প্রদেশে নির্বাচন হয়েছিল। এই নির্বাচনে প্রায় 3 কোটি মানুষ ভোটদানের সুযোগ পেয়েছিল, যার মধ্যে কিছু নারীও ছিলেন। প্রিয় দর্শক, নির্বাচন স্বাধীন ভারতেই হোক আর পরাধীন ভারতে, নির্বাচনের জন্য বর্তমান স্বাধীন ভারতেও যেমন টাকার দরকার, পরাধীন ভারতেও ঠিক তেমনই টাকার দরকার ছিল। তৎকালীন সময়ে টাকার যোগান দিতেন বড় শিল্পপতি, ধনী ব্যবসায়ী এবং জমিদার শ্রেণী। উদাহরণ হিসাবে ডালমিয়া এবং বিড়লার নাম বলা যায়। বিড়লা দিয়েছিলেন 5 লক্ষ টাকা এবং ডালমিয়া দিয়েছিলেন 27,000 টাকা। 1937 খ্রিস্টাব্দের প্রাদেশিক নির্বাচনে কংগ্রেসের সাফল্য ছিল ঈর্ষণীয়। মুম্বাই, বিহার, উড়িষ্যা, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, মাদ্রাস এবং উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশে কংগ্রেস সরকার গঠন করে। পাঞ্জাবে 195টি আসনের মধ্যে ইউনিয়নিস্ট পার্টি 95টি আসন লাভ করে এবং সরকার গঠন করে। সিকান্দার হায়াত খান সেই সরকারের প্রধানমন্ত্রী নিযুক্ত হন। তৎকালীন সময়ে রাজ্যের প্রধানকেও বলা হতো প্রধানমন্ত্রী। বর্তমান সময়ে মুখ্যমন্ত্রী বলতে আমরা যা বুঝি ঠিক তাই। বাংলায় কোনো রাজনৈতিক দলই একক সংখ্যাগরিষ্ঠতা লাভ করতে পারেনি। ফলত একে ফজলুল হকের কৃষক প্রজা পার্টি স্বতন্ত্র মুসলিম পার্টির সমর্থনে সরকার গঠন করে এবং আবুল কাসেম ফজলুল হক সেই সরকারের প্রধানমন্ত্রী নিযুক্ত হন। সিন্ধু প্রদেশে সিন্ধ ইউনাইটেড পার্টির আল্লাহ বক্স সুমরো প্রধানমন্ত্রী নিযুক্ত হন এবং আসামে আসাম ভ্যালি পার্টির মোহাম্মদ শায়াদুল্লাহ প্রধানমন্ত্রী নিযুক্ত হন। 1937 খ্রিস্টাব্দের নির্বাচনে মুসলিম লীগ কোনো প্রদেশেই সরকার গঠন করতে পারেনি, কিন্তু বন্ধুরা, পরাধীন ভারতের শেষ দুটি নির্বাচনে মুসলিম লীগ দ্বিতীয় স্থান অধিকার করেছিল। 1935 খ্রিস্টাব্দের ভারত শাসন আইন অনুযায়ী 1945 খ্রিস্টাব্দের ডিসেম্বর মাসে কেন্দ্রীয় আইনসভা নির্বাচন অনুষ্ঠিত হয়। এই নির্বাচনে মোট 102টি আসনের মধ্যে জাতীয় কংগ্রেস 57টি, মুসলিম লীগ 30টি, অকালি দল 2টি, ইউরোপীয়রা 8টি এবং নির্দল 5টি আসন লাভ করেছিল। পরাধীন ভারতের শেষ প্রাদেশিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল 1946 খ্রিস্টাব্দের ফেব্রুয়ারি মাসে। এই নির্বাচনে জাতীয় কংগ্রেস উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, বিহার, উড়িষ্যা, বোম্বাই এবং মাদ্রাজে সরকার গঠন করে। পাশাপাশি আসাম, পাঞ্জাব এবং উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশে সরকার গঠনে অন্যান্য দলগুলিকে সমর্থন জানায়। উত্তরপ্রদেশে প্রধানমন্ত্রী নিযুক্ত হন গোবিন্দ বল্লভ পন্ত, বিহারে শ্রীকৃষ্ণ সিনহা, উড়িষ্যায় হরেকৃষ্ণ মাহাতাব, বোম্বাইয়ে বিজে খের, মাদ্রাজে টি প্রকাশম, আসামে গোপীনাথ বরদলৈ, পাঞ্জাবে ইউনিয়নিস্ট পার্টির খিজির হায়াত খা। উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশে জাতীয় কংগ্রেসের খান আব্দুল জব্বার খান প্রধানমন্ত্রী নিযুক্ত হয়েছিলেন। বাংলায় হোসেন শহীদ সোহরাবর্দী মুসলিম লীগের তরফে প্রধানমন্ত্রী নিযুক্ত হন এবং সিন্ধু প্রদেশে গোলাম হোসেন হিদায়ত উল্লাহ প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেন। প্রিয় দর্শক, আজ এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন।